আসসালামু আলাইকুম। শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানর পার্ট 9, লেখিকা ডায়না ইমরোজ। ফারদিনা দ্বিধা নিয়ে আরও একটু এগিয়ে এলো। তার সারা শরীরে তখন চাঁদের আলোয় শীতল স্পর্শ। রাখাল নামটা যেন তার কাছে পরিচিত নয়, অথচ তার বাঁশির সুর বড় আপন। রাখাল? ফারদিনার কণ্ঠে কিছুটা বিস্ময়। তুমি এই রাতে এখন বাঁশি বাজাচ্ছ কেন? আর তোমার বাঁশির সুর এমন কেন? রাখাল বাঁশি নামিয়ে রাখলো, কিন্তু মাথা থেকে পাগড়িটা নামালো না। তার চোখে মুখে এক অদ্ভুত মায়াবী ছাপ। গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণের। সে ধীরে ধীরে মুখ তুলে তাকালো। ফারদিনার মনে হলো এই চোখে সে আগেও কোথাও দেখেছে, যেখানে গভীর নদীর মতো নীরবতা আর বিশাল আকাশের মতো অপার শান্তি ছিল। বাঁশির সুর কেন এমন তা আমি বলতে পারবো না, সুফিয়ান শান্ত স্বরে বলল। তবে মন যখন কথা বলতে চায় সে শব্দ করে না, সুর খোঁজে। আমার মন হয়তো আজ আপনাকে ডাকছে। ফারদিনা চমকে গেল। তুমি আমাকে চিনলে কি করে? তুমি তো আমার নাম জানো না। রাখাল মৃদু হাসল, হাসিটা চাঁদের আলোর চেয়েও কোমল। আপনার নামের প্রয়োজন হয়নি। যে মেয়ে বাবার কণ্ঠে নিয়মের মাঝে দাঁড়িয়ে গ্রামের অসহায়ের জন্য দয়া চাইতে পারে, তার চোখে হাঁটার ধরন আলাদা হয়, আর দেখলেই বোঝা যায়। তাছাড়া এই জমিদার বংশের একমাত্র সাহসী কন্যা আপনি, আর কেউ এত রাতে সাহস করে চৌহদ দিতে পারবে না। ফারদিনার মুখে এবার লজ্জা আর কৌতূহল এক মিশ্রণ। সে চারপাশে এবার দেখে নিল। বাইরের দিকটা এখন ঘুমন্ত, কেবল কিছু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। তুমি এখানে কতদিন ধরে আসছো? আসা যাওয়ার অনেক দিনের, তবে সাহস করে আজই প্রথম শিমুল গাছের কাছে এসেছি। রাখাল বলল, আমি এই আলিমনগরের গ্রামের ছেলে। সবাই আমাকে রাখাল বলেই ডাকে। আপনার ভাই আদিব তালুকদার এর সাথে আমার মাঝে মধ্যে কথা হয়, তার কাছে থেকেই আপনার গল্প শুনি। মানুষের প্রতি আপনার মমতা আর এই কঠিন হিসেবের বাইরে একটা নরম মন আছে আপনার, এবং তারও। আদিবের নাম শুনেই ফারদিনা খানিকটা স্বস্তি পেল। আদিবকে সে বিশ্বাস করে। আদিব ভাই? তুমি তার বন্ধু? বন্ধু নয়, তবে তার আদর্শকে আমি সম্মান করি। আদিব সাহেব সত্যি মানুষকে বিচারক হতে পারেন। সুফিয়ান দীর্ঘশ্বাস ফেলল। তুমি কি করো? ফারদিনা জিজ্ঞেস করল। আমি এই গ্রামের এক সাধারণ কৃষক পরিবারের ছেলে। আমি একজন রাখাল। আপনারাই আমাদের নিয়ন্ত্রণ। ফারদিনা বিষণ্ণ হয়ে বলল, তাহলে তুমি এখানে এলে কেন? যদি কেউ দেখে ফেলে তাহলে? রাখাল জেনে সে কি বলতে চাইছে। কেউ দেখবে না, আমি শুধু আপনাকে একটা কথা বলার জন্য এসেছি। সুফিয়ানের কণ্ঠস্বর হঠাৎ গম্ভীর হয়ে উঠল। আপনার হাত হয়তো জমিদার বাড়ির ভেতরে সুরক্ষিত, কিন্তু বাইরে এই গ্রামের মানুষদের রাত কাটতে চরম আতঙ্কে। গত বছরে বকেয়া খাজনা নিয়ে তালুকদার সাহেব কঠোরতার আরও বেড়েছে। মানুষ জমি হারানোর ভয়ে কাঁপছে। জমিদার মিয়া অর্ধেক মাপ হলেও সবার ভাগ্যে তা জুটবে না। ফারদিনা বিষণ্ণ হয়ে বলল, আমি সকালে আব্বাকে বলেছিলাম, কিন্তু তিনি শোনেননি। তিনি বললেন, এটা রাজত্বের রাজনীতি। রাজনীতি নয় রাজকুমারী, এটা নিয়ম ভাঙার অনিয়মতা। সুফিয়ান দৃঢ় কণ্ঠে বলল, যেখানে মানুষের পেট চলে নাই সেখানে নিয়মের দোহাই দেওয়া চলে না। আর আমাদের একমাত্র ভরসা এখন আপনার ভাই আদিব সাহেব। তিনি হয়তো এই নিয়মের জালটা একটু হলেও আলগা করতে পারবেন। ফারদিনা বুঝতে পারল, এই বাঁশির সুরে শুধু প্রেম বা শান্তি নিয়ে আসেনি, এই সুরে এক বিদ্রোহী নারীর আহ্বান। যেন রাজকন্যা আর এক প্রজার মধ্যে এখন এক অদৃশ্য সেতু তৈরি হয়েছে, যে সেতুর ভিত্তি হলো দয়া আর ন্যায়। ফারদিনা মাথা নিচু করে ভাবল, তার এই রাতে দুঃসাহসিকতার যাত্রা শুধু এক অচেনা যুবকের সাথে দেখা করা নয়, এটা তার অন্তরের মানবিকতার প্রশ্নের মুখোমুখি হওয়া। আমি বুঝতে পারছি, ফারদিনা ফিসফিস করে বলল, কিন্তু আমি কি করতে পারি? আমার ক্ষমতা খুব সীমিত। রাখাল তার হাত থেকে বাঁশিটা আলতো করে ছুঁয়ে দিল। আপনি পারেন রাজকুমারী, আপনার সীমিত ক্ষমতাও আমাদের কাছে আকাশের চাঁদের আলোর মতো। আপনার কণ্ঠে স্নেহ যখন আদিব সাহেবের কানে পৌঁছায় তখন তার সাহস যোগায়। আমি এই কথা বলার জন্যই এসেছিলাম, শুধু চেয়েছিলাম এই বাড়ির কর্তাদের মধ্যে থেকে কেউ একজন একবার গ্রামের নীরব কষ্টটা দেখুক। কথাগুলো বলে রাখাল হঠাৎ করেই দাঁড়ালো। সে আর এক মুহূর্ত নষ্ট করতে চাইল না, যেন তার আসার উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। আমাকে এবার যেতে হবে, আর কখনো এই রাতে আসবে না রাজকুমারী, এটা আপনার জন্য নিরাপদ নয়। দাঁড়াও, ফারদিনা দ্রুত বলল, আমি তোমার মতো বাঁশির সুর শুনতে চাই, আর একবার সুর তোলো আমার জন্য। রাখাল কিছু না বলে তার কপাল থেকে পাগড়িটা আরও একটু নিচে টানলো, তারপর বাঁশিটা ঠোঁটে তুলে দিয়ে ধরল। এবার সুর আগের চেয়েও করুণ, গভীর আর আরও বেশি অস্থির। সুরটা যেন এক গোপন প্রতিশ্রুতি। আদিব এবং ফারদিনা দুই ভাই বোন যেন গ্রামের মানুষের জন্য কিছু একটা করার চেষ্টা করে, তারই যেন ইঙ্গিত। চাঁদের আলোয় শিমুল গাছের নিচে দাঁড়িয়ে সুফিয়ান যখন বাঁশি বাজাচ্ছিল, তখন ফারদিনার মনে হলো বোঝাপড়ার মধ্যে থেকে কেউ আসছে।
ফারদিনা ভাবতে না ভাবতেই আড়াল থেকে বিদ্যুতের মতো ছিটকে এলো কালো পোশাক পরা মুখোশধারী একদল শত্রু। তারা ফারদিনাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র উঁচিয়ে এগিয়ে এলো। ফারদিনা হকচকিত হয়ে এক পা পিছিয়ে গেল, কিন্তু রাখাল এক মুহূর্ত নষ্ট করল না। তার বলিষ্ঠ হাতটি বিদ্যুৎ বেগে ফারদিনার কোমরের চারপাশে আলতো করে জড়িয়ে ধরল এবং তাকে নিজের পেছনে ঢাল হিসেবে টেনে নিল। শত্রুদের প্রথম আক্রমণটি বাতাসের গতিতে ব্যর্থ হলো। ভয় পাবেন না, শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল রাখাল। এই তীব্র উত্তেজনার মাঝেও তার কণ্ঠে যেন এক অদ্ভুত আশ্বাস। তারপর শুরু হলো লড়াই। তবে এই লড়াই শুধু শত্রুকে হারানোর জন্য নয়, এ যেন তার গ্রামের মানুষকে রক্ষা করার এক কাব্যিক নৃত্য। রাখাল বাম হাতে ফারদিনাকে নিজের সাথে শক্ত করে ধরে রাখল, শত্রুর প্রতিটি আঘাত থেকে তাকে আড়াল করল। ফারদিনা রাখালের পিঠে হেলান দিয়েছিল। তার হৃদস্পন্দন স্পষ্ট অনুভব করছিল, যা ভয়ের চেয়েও বেশি ছিল এক অদ্ভুত শিহরণ। রাখাল যখনই কোনো শত্রুকে পাল্টা আঘাত করে তখন তার শরীরে ফারদিনার শরীরের সঙ্গে ঘষা খায়। প্রতিটি মোচড় যেন এক আবেশ। শত্রুদের একজনের দিকে সে যখন লাথি ছুড়ল তখন কোমর বেঁকে গেল, আর ঠিক সেই মুহূর্তে ফারদিনা হাত রাখলো বুকের পেশিতে, আলতোভাবে ছুঁয়ে গেল। এই স্পর্শে রাখালের মনোযোগ একটু নড়ল না, বরং এক নতুন শক্তি পেল। প্রতিপক্ষের অস্ত্র যখন তাদের দিকে ধেয়ে আসে, রাখাল তখন এমনভাবে ঘুরে যায় যাতে সে এবং ফারদিনা দুজনেই যেন এক সুতোয় বাঁধা। সে ফারদিনাকে ধরে কখনো শূন্যে লাফিয়ে ওঠে, আবার কখনো বা মাটিতে নিচু হয়ে যায়। এটি যেন মৃত্যুভয়কে জয় করা দুই মানুষের এক নীরব আলিঙ্গন। একসময় শত্রুদল পিছু হটে গেল। রাখালের প্রতিরোধ তাদের মনোবল ভেঙে দিয়েছে। তাদের বুক এখনো উত্তেজনায় কাঁপছে। লড়াই শেষ। ফারদিনার মুখের দিকে তাকিয়ে দেখল রাখাল। সেখানে নেই কোনো ভয়, আছে শুধু এক গভীর মুগ্ধতা। রাখাল আলতো করে ফারদিনার গাল ছুঁয়ে দিল। ফারদিনা দূরে সরে বলল, কি করছো? গালে রক্ত ছিটে পড়েছে, মুছে দিচ্ছিলাম। ফারদিনা মুহময় কণ্ঠে বলল, ওরা কারা আক্রমণ করতে এসেছিল? আপনাকে রাজকুমারী। রাখাল মাথা থেকে পাগড়িটা খুলল, ধীর স্থির কণ্ঠে বলল, আমার কি আছে যে আমাকে আক্রমণ করবে? শুনুন রাজকুমারী, গরিবের শত্রু হয় না। ফারদিনা দেখল রাখালকে, তার লড়াই করা দেখে সে আরও মুগ্ধ হলো তার প্রতি। বাবরি চুল, তার চুলটা খোলা, পাগড়ি পুনরায় বেঁধে নিল। আমি চলি রাজকুমারী। ফারদিনা বলল, আমাকে রাজকুমারী রাজকুমারী বলো না। ফারদিনা বলে ডাকতে পারো, সে অধিকার আমার নেই। আজ থেকে আমি তোমার অধিকার দিলাম। আমার অনুরোধ, আমার নাম ধরে ডাকবে। রাখাল কিছু বলল না, তার বাঁশিটা যত্ন করে নিল। আচ্ছা, তুমি বুঝলে কিভাবে? এত রাতে বাঁশি বাজালে আমি নিশ্চয়ই আসব। ফারদিনা যেন বিচক্ষণ প্রশ্ন। রাখাল কোমল কণ্ঠে হেসে বলল, কোনো সুর একজন রাজকুমারীকে আকৃষ্ট করতে পারে তা একজন বাঁশিওয়ালা ঠিকই জানে। ফারদিনা একটু বিরক্ত নিয়ে বলল, দেখো, আমাদের জমিদার বাড়িটি একসময় প্রাসাদ ছিল। কোনো সময় ছিল, আমি তা বলতে পারবো না। আমি হয়তো তখন দুনিয়াতে ছিলাম না, আর এখন একটা জমিদার বাড়ি নামে পরিচিত। আমরা জমিদার, আমার বাবা একজন জমিদার, রাজা নন। জমিদারের মেয়েরা রাজকুমারী হয়, আমি রাজকুমারী নই। রাখাল এবার ঢং করে চিন্তিত ভঙ্গিতে বলল, তার মানে আপনি রাজকুমারী নন? আর এই প্রাসাদটি যেহেতু রাজাদের ছিল আর এখন তারা নেই, সেই সুযোগে আপনারা দখল করে নিয়েছেন। রাখাল থেমে গেল। এটাকে বলে রাজনীতি। তাদের রাজ্য কারা দখল করে নিয়েছে? ফারদিনা কিচ্ছুটি বলল না। সে জানে রাখাল যেটি বলেছে তা বাস্তব। রাত বাড়ছে, ঝিঝি পোকার ডাক ভেসে আসছে, চাঁদের আলো এসে পড়েছে গাছের পাতার ফাঁকে ফাঁকে, সাথে মৃদু দমকা বাতাস। ফারদিনা বাড়ির দিকে একবার তাকালো। দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়দের ছায়া। আমি চলি, রাখাল বলল। শোনো, তোমার নাম কি? সুফিয়ান। তোমার কথা শোনার শিক্ষিত মনে হলো। লেখাপড়া করেছো? শুদ্ধ ভাষায় কথা বললেই শিক্ষিত হয় না, চেষ্টা করলেই হয়ে যায়। এখন কোথায় যাবে? বাড়ি ফিরতে হবে। আগামীকাল সন্ধ্যায় তুমি এসো, আমি শিমুল গাছের নিচে অপেক্ষা করব, আর আমার আগে তুমি আসলে বাঁশি বাজিও, তাহলেই বুঝবো তুমি এসেছো। সন্ধ্যায় মানুষের আনাগোনা করে, আর সন্ধ্যার পরে এখানকার মেয়েদের বাইরে বের হওয়া নিষেধ। এরপর যদি দেখে ফেলে কোনো পুরুষের সাথে, তবে শাস্তি পেতে হবে। ফারদিনা ভেবে বলল, তাহলে রাত বাড়লে আসবে, যখন সবাই যে যার ঘরে চলে যায়। কিন্তু আমি আসবো কেন? আমি খাজনার ব্যাপারে আব্বার সাথে কথা বলবো, আদিব ভাইয়ের সাথে কথা বলবো। ওনারা কি সিদ্ধান্ত জানিয়েছে সেটা তোমাকে জানাতে হবে না? বলেই থামতেই ফারদিনার চোখে পড়ে তাদের বাড়ির পাশে সরু পথের দিকে কেউ অশ্বে চেপে বাড়ির দিকে যাচ্ছে। বাড়ির সামনে এসে অশ্ব রেখে দেয়। ফারদিনা ও সুফিয়ান দৃষ্টিটি দেখে সেদিকে এগুলো আড়াল করে। সুফিয়ান বলল, আদিব ভাই হয়তো না সেই, কিন্তু ভাই এত রাতে কোথায় গিয়েছিল আর কিসের জন্য? হয়তো গুরুত্বপূর্ণ কাজ ছিল, বলল সুফিয়ান। আদিব উস্কু খুস্কু হয়ে এদিক সেদিক তাকিয়ে একজন অনুচারীকে কিছু দিল, এরপর বাড়ির ভেতরে প্রবেশ করে। ফারদিনা বলল, ভাই ভয় পেয়ে আছে কেন? আব্বার জন্য নাকি অন্য কারণ? সুফিয়ান আদিবের দিকে চেয়ে রইল।
ফারদিনার পাশে এসে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। দুজন মুখমণ্ডল পাশাপাশি। ফারদিনা কোমল দৃষ্টিতে সুফিয়ানকে দেখল। চাঁদের আলোয় সুফিয়ানের চেহারা দুটো যেন ছলছল করছে, মায়াবীও দেখাচ্ছে বটে। সুফিয়ান আদিবের ধ্যান ছেড়ে বলল, আমার যেতে হবে, আজ চলি। ফারদিনা বলল, আগামীকাল কিন্তু আমি তোমার অপেক্ষায় থাকবো, আমার সুযোগ হলে আসবো বলে সুফিয়ান চলে যায়। চাঁদের আলো ধরে পথ চলতে শুরু করলো সে। যেতে যেতে কুয়াশা হারিয়ে গেল সে। ফারদিনা চেয়ে রইল, যতক্ষণ না হারিয়ে গেল তার ছায়া। রাতের নরম আধারে ফারদিনার ঘর ফিরল। চাঁদের আলো জানালা বের করে ঘুরে ঢুকে পড়েছে। পর্দার ফাঁক দিয়ে বাতাসের ঢেউ খেলছে। চারিদিকে মশালের আলো ছড়িয়ে পড়েছে, সোনালি আলোয় আবৃত চারিদিক। ফারদিনা টেবিলের ওপর যেন কিছু ঝিলমিল করছে, এক টুকরো কাপড়ে মোড়ানো কাগজ। ফারদিনা কৌতূহলীভাবে সেটা খুলে দেখল। কিছু অক্ষর, অচেনা অথচ ভয়াবহভাবে স্পষ্ট। যার উপর ভরসা রাখছো সেই তোমার সবচেয়ে বড় বিপদ। মুহূর্তেই তার বুকের ভেতর এক ঠান্ডা শীতলতা নেমে এলো। কে লিখল এই কথা? বাড়ির কেউ নাকি অন্য কেউ, যে অন্ধকারের ভিতরে থেকে তার নিঃশব্দ ভয়গুলো চিনে ফেলেছে? ফারদিনা চিরকুটটি রেখে দিল খাটের নিচে। বাইরে কুকুরের ঘেউ ঘেউ শব্দ ভেসে এলো, যেন অজানা কাউকে তাড়াচ্ছে। জানালার পাশে ছায়া নড়ে উঠল একবার। ফারদিনা চমকে উঠে জানালা বন্ধ করে দিল। তখন অদৃশ্যভাবে যেন একটি কণ্ঠস্বর ভেসে এলো, যাকে তুমি নির্ভরতা ভাবছো সেই হয়তো তোমার পতনের শুরু। ফারদিনা কম্পিত কণ্ঠে ফিসফিস করে বলল, চিরকুটের ভয়ের জন্য এরকম হচ্ছে, কিন্তু ওটা কে দিল? ফারদিনা শুনতে যাবে, বিছানা থেকে উঠল। ঠিক তখনই তার ঘরের বাইরে থেকে মনে হলো কেউ দৌড়ে গেল। ফারদিনা হাত থেকে বালিশটা রেখে দিল। তারপর সতর্কতায় তার ঘরের দরজা হাট করে খুলল। কিছু অনুচারীগণ হন্তদন্ত হয়ে ছুটে 3য় তলার দিকে যাচ্ছে। ফারদিনার খটকা লাগলো। কৌশলে সেও অনুসরণ করলো। বাড়ির 3য় তলায় সচরাচর কেউ যায় না, অর্থাৎ যেতে দেওয়া হয় না কাউকে। সবসময় অনুচারীগণ পাহারা দেয়। রশিদ তালুকদারের করা নির্দেশ, বাড়ি কেউ কেঁদে মরে গেলেও যেন 3য় তলায় কখনো না যেতে পারে। কিন্তু আজ ফারদিনা যেতে যেতে দেখলো কোনো পাহারাদার নেই। পুরানো প্রাসাদ ঘিরে বর্তমানে জমিদার বাড়িটি দাঁড়িয়ে আছে। প্রাসাদ শব্দটি এখন থেকেও বিলীন হয়ে গেল। প্রাসাদের ভেতরে অলিগলি পরিবর্তন হয়নি। এটি এমন একটি প্রাসাদ ছিল যার এক প্রান্তের ভেতর ভেদ করে প্রবেশ করে সে রাস্তা হারিয়ে ফেলত। শত্রুদের শেষ করার জন্য প্রাসাদের ভেতরে বিপজ্জনক পথ তৈরি করা রেখে রাখা হয়েছে। শত্রুদের পথে হারিয়ে যখন ছুটাছুটি করবে তখন গরম তেলের মধ্যে পড়ে যেত। এটা একটা ফাঁদ ছিল, কিন্তু পথ অন্ধকার, এতটাই অন্ধকার যে এখানে শত্রু পৌঁছালে নিজেদের মধ্যে নিজের খুনাখুনি শুরু করে দিবে। এর কারণ শত্রুদল মনে করবে প্রাসাদের কোনো রক্ষিতার বোধ হয় তাদের আক্রমণ করেছে। ফারদিনার মুখে একটা চাদর পেঁচিয়ে 3য় তলার সরু পথে এসে এগোচ্ছে। চারিদিকে পাথরের দেয়াল, তবে এই পথ অন্ধকার নয়, মশাল জ্বলছে দেয়ালে দেয়ালে। ফারদিনার ভয়ও করছে। পাথরের আঁকাবাঁকা পথ পেরিয়ে একটা গোপন ঘরের দিকে নজর পড়ল। ওখানেই সমস্ত অনুচারীগণ ঘেরাও করে রেখেছে কিছু একটা। ফারদিনা কৌশলে ঘরটিতে প্রবেশ করল। ঘরটি আবির, রায়ান ও সায়েমের উপস্থিতি। একজন অচেনা লোককে অনুচারীরা পাকড়াও করে ধরে রেখেছে। লোকটির চোখে মুখে আতঙ্কের ছায়া, তার মুখে কালো পোশাক পরা, পাশে একটা পাথরের ঢাকনার মতো। রায়ান তখন অনুচারীদের আদেশ দিল, ওর মুখোশ খুলে ফেলো, এরপর কূপের ঢাকনা সরিয়ে ফেলো। রায়ানের কণ্ঠ যেন গর্জন। অনুচারীগণ তাই করল। প্রথমে লোকটির মুখ থেকে কাপড় সরিয়ে ফেলল, এরপর কূপের ঢাকনা সরিয়ে ফেলল। কূপের মধ্যে কুমিরের মাথা দেখা গেল। ওরা যেন মানুষের দেহ চাইছে। প্রচণ্ড খিদে। ফারদিনা ভয়ে চুপসে গেল এরকম দৃশ্য দেখে। আরিফ বলল, চাপাতি দে, আজও হবে কুমিরের খাবার বলে দাঁত বের করে হেসে উঠল। সায়েম তখন আরও খুশির সঙ্গে বলল, আদিব ভাই থাকলে নিশ্চয়ই দয়া দেখাতেন। এরপর আবারও হেসে উঠল। ওরা যেন খুব আনন্দ পাচ্ছে। ফারদিনা চোখে দেখে এটাই যেন সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য, যা আগে কখনো দেখেনি। কিন্তু অসহায় লোকটি প্রাণ ওরা কেন কেড়ে নিতে চাইছে? কি অন্যায় করেছে তার? ফারদিনা খুব ইচ্ছে হচ্ছে অসহায় লোকটিকে বাঁচাতে, কিন্তু তা অসম্ভব। সায়েম বলল, ভাই আগে ওর হাতে কেটে কুমিরকে দাও, এরপর পা, তারপরে মুন্ডু দিলেই হবে বলে আবার হাসল। রাতের ভয়াবহ রূপ যেন তাদের। দিনে তার রশিদের সামনে এমনভাবে থাকে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। নাকি রশিদও জানে এসব? ফারদিনার ভেতর প্রশ্ন জাগল। রায়ান তখন হাতে একটা চাপাতি নিয়ে এগিয়ে আসলো লোকটার দিকে। অনুচারীকে বলল, ওর 2 হাত দুদিকে টেনে ধরো। ছোট ভাই আবদার করেছে যাতে ওরা হাত আগে কাটি। এটা তো মানতেই হবে, তাই না? কথাটা শুনে সায়েম মনের সুখ পেল। ফারদিনা শুধু চেয়ে চেয়ে দেখল। অচেনা লোকটি ভয়ে কাতরাচ্ছে। বয়স হবে আনুমানিক 45। মোটা তাজা শরীর তার। ভয়ের ছাপ তার 2 চোখে নেমে এসেছে, কিন্তু লোকটি কিছু বলতে পারছে না। রায়ানের কোনো মায়া হলো না ওর জন্য। সে চাপাতির কোপে লোকটির এক হাত ছিনিয়ে নিল। লোকটি তখন
তির্যক চিৎকার করলো, যন্ত্রণায় ছটফট করতে শুরু করলো। ফারদিনা তার মুখ চেপে ধরলো, তার চোখে ভয়, আতঙ্ক। রায়ান হাতটি নিয়ে কুমিরকে দিকে ছুঁড়ে দিল। এরপর লোকটির অপর হাতটি কাটল। লোকটি তখন নিচে লুটিয়ে পড়েছে, ছটফট করতে শুরু করলো। আবির তখন বলল, ওকে আর চাপাতি আঘাত করিস না, কষ্ট হচ্ছে, তার চেয়ে কুমিরের মুখে দিয়ে দে, ওরা খাক, তাজা মানুষ। কথাটি শুনে সায়েম হেসে উঠল। আচ্ছা, এই ছিল দ্য সাইলেন্ট ম্যানর পার্ট, কত ছিল পার্ট 9। লেখিকা ডায়না ইমরোজ। লেখিকা একটা ছোট্ট নোট লিখেছে, ব্যস্ততার জন্য পর্ব ছোট হচ্ছে, ভুল ত্রুটি মার্জনা করবেন, গঠনমূলক মন্তব্য আশা করছি। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমি খুব লম্বা লম্বা করে দ্রুততার সাথে পড়তে পারছি না, যেটা আমি বরাবর করে থাকি সেটা করতে পারছি না, কারণ আমার দমটা বন্ধ হয়ে আসছে। যাই হোক, একসাথে পার্ট 10 দিব, সঙ্গেই থাকুন। আর এখানে আবির নামের একজনের কথা আছে, যারা আবির ভাইকে নিয়ে খুব মাতামাতি করে তারা হয়তো বা একটু কষ্ট পাবে এই গল্পটা শুনলে। আহা, খলনায়ক হয়ে গেল নায়ক থেকে। আবিরের কথা রেস্টে নিয়ে সায়েম বলল, ভাই, ওকে কুমিরের কূপে ফেলে দাও, তাজা মানুষ পেয়ে যাবে, ওরা ভীষণ আনন্দ হবে। দাও দাও বলে সমস্যারে হেসে উঠল সায়েম। রায়ান তখন হাত থেকে চাপাতিটা ফেলে দিল, তারপরে কাতরানো লোকটিকে তুলে কূপের মধ্যে ফেলে দিল। সবাই আনন্দে মেতে উঠল, কিন্তু এই আনন্দ কিসের তা ফারদিনা কাছে অজানা। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। স্বপ্ন না সত্যি বুঝতে পারছে না, সবকিছু অবিশ্বাস্য মনে হচ্ছে তার কাছে। ফারদিনার চোখগুলো মার্বেলের মতো হয়ে গেল, অবশ হয়ে গেল পা। তখনই পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, কি করছিস তুই এখানে? হঠাৎ কারো কণ্ঠস্বরে ফারদিনা চমকে উঠল। পেছন ঘুরে দেখলো আদিব। ফারদিনা আদিবের সম্মুখীন হয়ে ফিসফিসে বলল, ভাই, তোমার সাথে কথা আছে আমার, বলে ফারদিনা আদিবের হাত ধরে নিয়ে গেল তার ঘরে। ফারদিনা ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল, নিজেকে কোনোভাবে সামলে নিল। আদিব বরাবরই শান্ত চুপচাপ। সে এসে একটা চেয়ারে বসে, এরপর একটা সিগারেট বের করলো, সেটি ধরিয়ে ধোঁয়া ছেড়ে বলল, কিছু হয়েছে? আর তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? ফারদিনা আদিবের পায়ের কাছে বসলো, এরপর বলল, আমি হাঁটতে হাঁটতে ওই গোপন ঘরে চলে গিয়েছিলাম, কিন্তু ওইখানে যা ঘটে তা দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। কি দেখেছিস? নীরব প্রশ্ন আদিবের। ওই গোপন ঘরে একটা লোককে নৃশংসভাবে হত্যা করছে আমার 3 ভাই মিলে। ওই ঘরে কূপটাতে কুমির ছিল। কুমিরের খাদ্য কি মানুষ হতে পারে ভাই? ফারদিনা প্রচুর কষ্ট হলো। আদিব দৃষ্টি সরিয়ে কয়েক সেকেন্ড নিশ্চুপ রইল, এরপর ক্ষীণ চোখে জবাব দিল, যা দেখেছিস ভুলে যা, তোর আর আমার কিছুই করার নেই। আমিও জানি না ওরা কুমিরের খাদ্য হিসেবে মানুষকে কেন বেছে নিয়েছে। মানুষের জন্য কি কুমিরের বাঁচে থাকা বেশি মূল্যবান? আদিব দীর্ঘশ্বাস ফেলল। নিজের জীবন রক্ষার জন্য কখনো অন্যের স্বার্থপরের মতো বিপদের মুখে ঠেলে দিতে হয়, কখনো জীবন কেড়ে নিতে হয়। এর মানে? ফারদিনা বলে উঠল। আদিবও উঠে দাঁড়ালো, পায়চারি করতে করতে জবাব দিল, তুই তো জানিস আমরা যেখানে অবস্থান করছি এটা একটা প্রাসাদ ছিল, যে প্রাসাদের নাম দেওয়া ছিল সাইলেন্ট ম্যানর। নামটি দিয়েছিল একজন ব্রিটিশ যোদ্ধা, আলমেগি ফ্রন্ট আর্টিস্ট। ওনারা এই অঞ্চলটি যখন দখল করতে আসে তখন এই প্রাসাদটি চোখে পড়েছিল সর্বপ্রথম। আশ্চর্যের বিষয় ছিল, এই প্রাসাদটি যিনি তৈরি করেন তিনি ছিলেন রাজা সিরাজউদ্দৌলার পূর্ব 3য়তম বংশধর। উনি এমনভাবে এটি তৈরি করেছিলেন যাতে বাইরে থেকে শত্রুবাহী দেখতে বুঝতে পারে ভেতরে কেউ নেই, প্রাসাদটি ফাঁকা, অনুসন্ধান নিস্তব্ধ এবং ওদের যেন রহস্য মনে হয়। আর ওরা ভেতরে এলেই আক্রমণ করতে পারে। আর ওরা যখন প্রাসাদের ভেতরে প্রবেশ করতে চাইতো তখন ওদের একটা চামড়া সেতু পাড়ি দিতে হতো, এবং ওরা যখনই সেতু পা রাখতো তখন অপর প্রান্ত থেকে সেতুর তীর দড়ি কেটে দেওয়া হতো। আর ওরা সেতুর নিচে অবস্থিত পরিখার মধ্যে পড়ে যেত। পরিখার ভেতরে থাকতো কুমির ওদের খেয়ে ফেলতো। ব্যাস, শত্রু শেষ। আদিব সিগারেট ফেলে দিল। ফারদিনা আশ্চর্য হয়ে বলল, তারা নেই আজ বহু বছর, কত সময় তা আমরাও বলতে পারবো না, কিন্তু সেই রাজার কি হয়েছিল যিনি এই প্রাসাদটি তৈরি করেছিলেন? মারা গেছে। এরপর তার ছেলের বংশধর, সেই বংশের নতুন বংশধর হতে হতে একসময় পতন ঘটে। এরপর জমিদার বংশ দখল করে এই প্রাসাদ বদলে হয় জমিদার বাড়ি। কিন্তু সেই পূর্বের ঘটনা থেকে আজকের ঘটনার সংযোগ কোথায়? আদিব ফারদিনার কাছে এলো, তাকে খাটের ওপর বসিয়ে নিজেও সামনে বসলো। এরপর বলল, সংযোগ আছে। সাইলেন্ট ম্যানরের মানুষগুলো দুনিয়া থেকে চলে গেলেও প্রাসাদের কাঠামো কিন্তু আগের মতোই আছে, শুধু পরীক্ষার বিষয়টি বদলে গেছে। সেই কত আগে। কুমির কি এখনও বেঁচে থাকে? অবশ্যই না। সেই ফাঁদ অর্থাৎ কুমিরের পরীক্ষার এখন একমাত্র একটা আমারে ভাষায় পুকুর। ফারদিনা এবার একটু বিরক্ত প্রকাশ করে বলল, তাহলে ওই গোপন ঘরে কুমির কূপ কিভাবে আসলো?
হয়তো এবার সঠিক প্রশ্ন করেছি। শোন, পূর্বের রাজাদের ফাঁদের কথা আমার আব্বা এবং আমাদের 3 ভাই যখন জানে তখন কুমিরের জন্য একটু কূপ তৈরি করে। আমাদের বাড়ির ভেতরে একটি ফাঁদ আছে, কুমিরের ফাঁদ। শত্রুপক্ষ যদি কখনো আমাদের আক্রমণ করতে চায় তখন ওরা ঠিক রাজার শত্রুদের মতন মরবে, কিন্তু ওদের যে মানুষ খেতে দেওয়া হয় এটাও কি আব্বা জানতো? না, আব্বা এই বিষয়ে কিছুই জানেন না। ফারদিনা কিছুক্ষণ চুপ করে বলল, আচ্ছা, সেই ফাঁদে কি যদি আমিও কখনো পড়ে যাই? কোনো সুযোগ নেই, কেননা সেই ফাঁদ তৈরি করা হয়েছে ব্যতিক্রম গোপন পথের জন্য। আমরা সবসময় আমাদের পথে চলাফেরা করি, কিন্তু শত্রুপক্ষ সবসময় ব্যতিক্রম পথ খোঁজে বাড়ির ভেতরে প্রবেশ করার জন্য। ভাই, মানুষ কেন, পশুও তো কুমিরের খাদ্য হিসেবে দেওয়া যায়। আদিবের দীর্ঘশ্বাস এলো। বলেছিলাম, কিন্তু কুসংস্কার ওদের এসব করতে বাধ্য করেছে। একজন জ্যোতিষী ওদের বলেছে কুমিরকে যদি মানুষের মাংস খাওয়ায় তবে শত্রুপক্ষ ধীরে ধীরে শেষ হয়ে যাবে। আদিব থেমে আবার বলল, আমি এসব কুসংস্কার বিশ্বাস করি না, তবে আমার বাধা দেওয়া ও অধিকার নেই। আব্বাকে আমি জানাবো, এই অন্যায় আমি হতে দিতে পারি না। না বোন, বাধা দিল আদিব, আমরা দুর্বল, আমরা হেরে যাব, ওদের সাথে আমরা লড়াই করতে পারবো না। অনুরোধ, তুই যা দেখেছিস ভুলে যা, আব্বা এসব জানতে পারলে ভেঙে পড়বে। তুই কি চাস এসব? না, মাথা আড়ালো ফারদিনা। তার চোখ বেয়ে জল পড়ল। আদিব ফারদিনার চোখে জল মুছে দিল, তাকে বুকে আঁকড়ে ধরে বলল, আমি আর কিছুই চাই না, শুধু এতটুকু চাই তোকে একটা সুপাত্রের হাতে তুলে দিয়ে দূরে পাঠিয়ে দেব। এই পাপের রাজ্যে তোকে রাখবো না। ফারদিনা অস্তুসিক্ত নয়নে বলল, আমি তোমাকে এই নিষ্ঠুর মানুষগুলোর কাছে ফেলে রেখে কখনোই যাব না ভাই, আমি তোমাকে ভালোবাসি। কখনো ভালোবাসার জন্য দূরে যেতে হয় জানিস তো। ফারদিনা আর কি বলল না। ফারদিনা আর কি বলল না, শুধু দৃষ্টি নিচু করে রাখলো। ঠিক সেই মুহূর্তেই তার মনে পড়ল আদিব কিছুক্ষণ আগে কোথাও গিয়েছিল, খুব উদ্বিগ্ন ছিল, যা শরীরের ভঙ্গিতে প্রকাশ হচ্ছিল। কিন্তু কেন? ফারদিনা যেন কোনো প্রশ্ন চেপে রাখতে পারল না। সে কি এখনই প্রশ্ন করলো, আচ্ছা ভাইয়া, তুমি কি কিছুক্ষণ আগে কোথাও গিয়েছিলে? না মানে আমি দেখেছি তুমি খুব তাড়াহুড়ো করে বাড়ির ভেতরে ঢুকছিলে আর এক অনুচারীকে কিছু দিয়েছ। আদিব কিছুটা বিব্রতিকর পরিস্থিতিতে পড়ল। এরপর বসা থেকে ছেড়ে উঠে নরম কণ্ঠে জবাব দিল, একজন অসহায়কে সাহায্য করতে গিয়েছিলাম। তুই তো জানিস আব্বা এসব পছন্দ করে না, তাই লুকিয়ে যায়, আর অনুচারী দেখে ফেলায় ওকে কিছু স্বর্ণ মুদ্রা দেই। ফারদিনা আনন্দিত হলো, আমি জানি ভাই, এই কঠিন নিয়মের বাইরে গিয়ে তুমি পারবা অন্যায়ের প্রতিবাদ করতে। আদিব কাঁধের ওপর থেকে ফারদিনার দিকে তাকালো, এরপর ঘর ছেড়ে বেরিয়ে গেল। ফারদিনার মনে পড়ল রাখালের কথা, সে বলেছিল আদিবের কথা। তাদের দুজনের মধ্যে কিসের সম্পর্ক তা জানার আগ্রহ প্রকাশ করল সে। এসব ভাবতেই আদিবের ঘরের দিকে রওনা হয় ফারদিনা। তারা ঘরের সামনেই পৌঁছে দেখে দরজা হাট করে খোলা। ফারদিনা অনুমতি না চেয়েই ঘরে প্রবেশ করে। আদিব ঘরে নেই। ফারদিনা একটু বিস্মিত হলো। ঘরের ভেতর আরেকটি ঘর, সেখানে ফারদিনা গেল। গিয়ে দেখলো আদিব হাতে মোমবাতি নিয়ে একটা পেন্টিংয়ের সামনে দাঁড়িয়ে আছে। ফারদিনা দৃঢ় চোখে দেখলো পেন্টিংয়ের দিকে। কৃষ্ণপুর গ্রামের অন্যতম জমিদারের মেয়ে নূরজাহানের পেন্টিং। বলা হয় কৃষ্ণপুর গ্রামে তার মতো সুন্দরী নারী আর নেই, কিন্তু আদিব তাকে দেখছে কেন? প্রশ্ন জাগে ফারদিনার মনে। সে ডাকলো আদিবকে, ভাই। আদিব বিস্ময়ে ঘুরে তাকালো। সে ফারদিনার উপস্থিতি যেন প্রস্তুত ছিল না। দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। হাতে মোমবাতিটা টেবিলের উপর রাখলো। এরপর ইজি চেয়ারে বসে আদিব। ফারদিনা তার পাশে গিয়ে দাঁড়ায়। তুই হঠাৎ এখানে কেন? আদিব জিজ্ঞেস করলো। এরপর একটি সিগারেট ধরালো। ভাই, নূরজাহানের ছবি তোমার কাছে কিভাবে আসলো? ওকে তাকে তুমি কি কেন দেখছিলে? আদিব কণ্ঠ খাদে নামিয়ে বলল, তোর কাছে থেকে তো কিছুই লুকাই না, আজও লুকাবো না। নূরজাহান সে যেন রাতের আধারে জোনাকির মতো। কৃষ্ণপুর গ্রামের অন্যতম সুন্দরী নারী। গ্রামের সব পুরুষই তার জন্য পাগল ছিল। ওর বাবার সাথে আমার একসময় শত্রুতা ছিল। একবার বড় ধরনের ঝামেলা হয় পাটের ব্যবসা নিয়ে। সেই সময় দুপক্ষ মিলে একটা সভার আয়োজন হয়েছিল কিভাবে সমস্যা সমাধান করা যায়, আর সেখানেই আমি নূরজাহানকে দেখেছিলাম। ওর রূপে মুগ্ধ হয়ে যায়। জীবনে প্রথমবার যেন কারোর উপর এতটা মুগ্ধ হই। এরপর সেদিন সবাই আমি ওর জন্য আমার পরাজয় মেনে নিই। বিষয়টি নূরজাহান বুঝতে পেরেছিল, কারণ দোষ ছিল ওর। এতটুকু বলে থেমে গেল আদিব। তারপর কি হয়েছিল? সময় সুযোগ করে নূরজাহানকে আমার মনের কথা বলে দিই। নূরজাহান বলে ভেবে ওর সিদ্ধান্ত জানাবে। আমি অপেক্ষায় রইলাম। ওর সিদ্ধান্ত এর অপেক্ষায় থাকতে থাকতে আরও ওর প্রতি দুর্বল হয়ে পড়ি। ভালোবেসে ফেলেছিলাম অনেক। থেমে গিয়ে শ্বাস ছাড়লো আদিব। সিগারেটের লম্বা টান। তারপর আমি ঠিক 2 সপ্তাহ পর ওদের গ্রামে যাই। গিয়ে জানতে পারি মিশরের এক নাবিক সাথে ওর বিয়ে হয়ে গেছে। এরপর কেটে গেছে 9টি বছর, আর ওর সাথে আমার দেখা হয়নি আজও না। গ্রামটি কোথায়? আর তার জমিদারি এখনও আছে? এখান থেকে অনেকটা দূরে। আগের মতো আর ওদের গ্রাম নেই, জমিদারিও নেই।
আমাদের আলিমনগর গ্রামটিতেই এখন সবার বসবাস, আর এখানকার জমিদারি সমস্ত ক্ষমতা আমার আব্বার। থেমে আদিব কয়েক সেকেন্ড চুপ করে বলল, জানিস এই দুনিয়াতে সবচেয়ে সুন্দরতম অনুভূতি কিসে? আদিব ফারদিনার দিকে তাকিয়ে বলল, এই দুনিয়াতে সবচেয়ে সুন্দরতম অনুভূতি হচ্ছে কারো প্রেমে পড়া, আর সবচেয়ে কঠিন অনুভূতি হচ্ছে নিজের শখের মানুষটিকে অন্যের সাথে ভাবা। ফারদিনা চুপচাপ। আদিব সিগারেটটা মাটির একটি পাত্রে ফেলে দিল। তারপর ফারদিনার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমার ভালোবাসা সত্যি ছিল, কিন্তু ভালোবাসার মানুষটি ভুল ছিল। কিন্তু আমি চাই তুই কারো প্রেমে পড়, সঠিক এবং সৎ কারো। তোর সুখটা আমি দেখতে চাই। দিন ফুরিয়ে সকালে সূর্যটা যেন সবেই উঁকে দিল। আকাশে তখন হালকা রোদ উঠেছে, গাছের পাতায় শিরশিরে ফোঁটা ঝুলছে যেন রূপোর দানা। জমিদার বাড়ির সামনে পুকুরটা ঢেউগুলো ধীরে ধীরে কুলে এসে গেছে। বাড়ির ভেতর বড় উঠোনের মাটির ঘ্রাণ আসছে। দাসীরা ঝালটা হাতে উঠোন পরিষ্কার করছে। ঝাঁটার শব্দে হালকা ধুলো উড়ে এসে আলোয় মিশে যাচ্ছে। রান্নাঘর থেকে ভেসে আসছে চাল ধোয়ার ছলাৎ ছলাৎ শব্দ, সঙ্গে ভাজার গন্ধ। মনে হয় ঘি আর পেঁয়াজের গন্ধ একসাথে মিশে গেছে। রশিদ তালুকদার বারান্দায় বসে আছে, এক হাতে চা, অন্য হাতে সিগারেট। দূরে দাসেরা মাথা নিচু করে সালাম জানাচ্ছে। দোতলা থেকে তার বড় ছেলে রায়ান এলো, সাদা পায়জামা পাঞ্জাবি পরা, চোখে শান্ত ভাব। সে রাশিদকে পায়ে সালাম করলো, তারপর পুকুরের দিকে হাঁটলো। সে সকালের নিস্তব্ধতা ভাঙতে চাইল। পাশের কোণের ঘর থেকে মৃদু হারমোনিয়ামের সুর ভেসে আসছে। ফারদিনা গাইছে আগের সময়ের প্রাচীন ব্রুজবুলি গান। ছোটবেলা থেকেই ফারদিনা গানের প্রতি ছিল বেশ টান। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিল সে। গতকাল রাতের দৃশ্য সে ভুলতে চাইছে। ভাবনায় গানের সুরে যদি সব ভুলে যাওয়া যায় তবে মন্দ নয়। সে গাইছে গলা ছেড়ে। তার গলায় যেন ভোরের পাখির ডাক মিশে গেছে। এক মুহূর্তে তার মনে হলো বাড়িটা শুধু গরিমা নয়, এক শান্ত মায়ে ভরে গেছে। দালানে দালানে হেঁটে দাসেরা, কেউ পানি নিচ্ছে, কেউ চিঠি নিয়ে ছুটছে কাচারি ঘরের দিকে। আজও খাজনা আদায়ের দিন। গ্রামের মানুষ আসবে জমিদারের সামনে নত হয়ে দণ্ডবত প্রমাণ করতে। তবুও এই সকালটা অন্যরকম। আকাশ নীল, বাতাসে পাকা ধানের গন্ধ। বেলা ঠিক 11টার দিকে। গতকাল অনেকেই খাজনা দেয়নি, আজ অনেকে হাজির হয়েছে। রশিদ তালুকদার ছড়ি হাতে বসেছিলেন ঠিক বাড়ির সামনেই, সাথে তার 4 ছেলে ও অনুচারীগণ। ফারদিনাও এসে দাঁড়ায় আদিবের পাশে। একে একে এসে অনেকেই ধান চাল দিয়ে যাচ্ছে। কেউ কম দিলে রশিদ তাকে একটু কথা শোনায় এবং নির্দিষ্ট সময় দেন বকেয়া দেওয়ার জন্য। একে একে সবার দেওয়ার শেষ হাজির হয় সুফিয়ান। ফারদিনা চোখ পড়ে তার দিকে। সাধারণ পোশাক তার পরনে, সাদা রঙের পাঞ্জাবি এবং পাজামা, তার উপর মেরুন রঙের শাল, মাথায় পাগড়ি। কালো রঙের পাগড়ির সাথে খোঁচা খোঁচা দাড়ি যেন তার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। তার চওড়া পেশিবহুল ভারী সুদর্শন। পুরুষের সাথে যেন রাখাল শব্দটি কোনোভাবেই যায় না, ভাবে ফারদিনা। তার হাতে ছিল চাল। চালের বস্তাটা রশিদ তালুকদারের সামনে রাখলো এবং সেই সাথে ভারী কণ্ঠস্বর নিয়ে বলল, মেপে দেখুন ঠিক আছে কিনা। পাশে থেকে আদিব বলল, ঠিক আছে, আর মাপতে হবে না, ভেতরে চল। সুফিয়ান বলল, আজ না, কাজ আছে, যেতে হবে অন্য একদিন, বলে একবার ফারদিনার দিকে দেখলো। এরপর তার পথে চলতে শুরু করলো। ফারদিনা তখন সবার নজর এড়িয়ে সুফিয়ানের পেছনে পেছনে গেল। কিছু দূর গিয়ে সুফিয়ান বুঝতে পারলো তার পেছনে কেউ। সে ঘুরে তাকালো। ফারদিনা স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। দৃষ্টি এলোমেলো হয়ে গেল, উস্কো খুস্কো করতে শুরু করলো। সুফিয়ান বলল, আপনি আমার পিছু নিয়েছেন কেন? আমি আসলে তোমার সাথে কথা বলার জন্য এসেছি। কি কথা? ফারদিনা থতমত খেয়ে গেল। আদিব ভাইয়ের সাথে কথা বলেছিলাম, সে বলেছে তোমার অভিযোগ নিয়ে সে আব্বার সাথে কথা বলবে। এটা জানার জন্য এখানে এসেছেন? হ্যাঁ। কে অসুবিধা হয়েছে তোমার? সুফিয়ান পাঞ্জাবির হাতা ভাঁজ করতে করতে বলল, পাড়ার কেউ দেখে ফেললে সমস্যা হবে, মানসম্মানের একটা বিষয় আছে। এত ভয় তোমার? সুফিয়ান ভয়ে কথা শুনে ফারদিনা তার দিকে চোখ তুলে তাকায়। তার চোখের ভাষায় যেন অপ্রকাশিত বাক্য রয়েছে, যা সে নীরবতায় যেন বোঝাতে চাইছে। পুরুষের আবার ভয়, আমি কাউকে ভয়টয় পাই না, কিন্তু বিনা দোষে দোষী হতে পারবো না। ফারদিনা কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। সুফিয়ান তার অভিব্যক্তি বুঝতে পারল। এরপর একবার একপাশে তাকালো, কেউ নেই। ফারদিনা এদিকে এগিয়ে এলো। কিছু বলার আছে? প্রশ্ন করলো। ফারদিনা চোখ তুলে জিজ্ঞেস করলো, জানতে চাইলাম। ফারদিনা কিছু বলছে না। তার নীরবতা দেখে সুফিয়ান বলল, আমি চলি, কাজ আছে। আপনি সাবধানে বাড়ি ফিরে যান। তুমি কোথায় যাচ্ছ? আমি চৌরাঙ্গি হাট বাজারের দিকে যাব, কাজ আছে। ফিরবে কখন? সময় হলেই। তুমি সোজাসাপটা জবাব দিতে পারো না? রেগে গেল ফারদিনা। সুফিয়ান ফারদিনার রাগ দেখে হেসে উঠল। সে যেন বহুদিন হয়ে গেছে হাসে না। আজ মন খুলে হাসলো। ফারদিনা শুধু অপলক চেয়ে রইল। একজন পুরুষের হাসি এত সুন্দর হতে পারে সে জানত না। এই হাসিতে যেন এক মেয়ে যেন আকৃষ্ট হয়ে যাবে, মনে মনে স্বীকার করল সে। সুফিয়ান থেমে গেল।
আমার ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যেতে পারে, এখন চলে বলেই চৌরাঙ্গি হাটের পথে হাঁটা শুরু করলো। কিছু দূর যেতেই একটা গরুর গাড়ির সামনে পড়লো। সে গরুর গাড়িতে করে চলে যায়। ফারদিনা মুগ্ধ হাসি নিয়ে বাড়ির দিকে রওনা হয়। এতক্ষণে তার এবং সুফিয়ানের কথোপকথন খেয়াল করেছে তার ফুপু জেবুন্নেসা। সে প্রচণ্ড রেগে গেলেন। তার ক্ষোভ প্রকাশ করল না এই মুহূর্তে। ঝিলমিল একজন বিশ্বস্ত দাসী ফারদিনার, সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে। চুলগুলো সবসময় ফিতা দিয়ে বেঁধে রাখে, লাল ফিতে। লাল রং ঝিলমিলের খুব পছন্দ। ফারদিনা তার নাম দিয়েছে মুচমুচি আর টুংটাং। এই নামের পেছনে কারণ আছে। ঝিলমিল সারাদিন এই কিছু না কিছু খেতে থাকে, তাই তার একটা নাম দিয়েছে মুচমুচি। টুংটাং যখনই ও কোনো কাজ করে তখন ওর কাজের শব্দ হবেই, হয় কিছু ফেলে দিবে ফ্লোরে, নয়তো ভেঙে ফেলবে। এই জন্য তার আরেক নাম দিয়েছে টুংটাং। আচ্ছা, টুংটাং নামটা আমার খুব পছন্দ হয়েছে। আসলে আমিও কাজ করতে গেলে কিছু না কিছু ফালাবই, মানে আমার হাত থেকে কিছু না কিছু জিনিস পড়বেই। কাচের জিনিস ব্যবহার করতে আমি এই জন্য খুব ভয় পাই। মানে পড়বেই, আমার হাতে পড়ে, এটা আমি জানি, এবং আমি আমার ফ্যামিলিকে সবাইকে বলে দিচ্ছি আমার হাতে কাচের জিনিস দিবা না, এবং পারো তো স্টিলের জিনিস দাও, কারণ ওইটাও আমার হাত থেকে পড়বেই। আমি মেলামাইনের জিনিসও খুব একটা ব্যবহার করতে পারি না। এই জন্য তারা আরেক নাম দিয়েছে টুংটাং। ফারদিনা যখন ঝিলমিল বলে ডাকে তখনই বলে, এই মুচমুচি শোন। ঝিলমিলও তার ডাকে সাড়া দেয়। ঝিলমিল এসে তার ঘরে চুলের বেনুনিটা এদিকে ওদিকে নাচাচ্ছে। ফারদিনা ঝিলমিলকে ফিসফিসে বলল, এক জায়গায় যাব, তোর আমার সাথে যেতে হবে। কই যাইবা এই রাইতে? বড় ভাইয়া দেখলে ফালাইয়া মহাবিপদ। তুই থাকতে কিভাবে জানবে? তোর মাথায় যে বুদ্ধি হইছে, এখন কও কই যাইবা? সুফিয়ান আছে না, যে বাঁশি বাজায়, যাকে সবাই রাখাল বলে চিনে, ওর বাড়ি যাব। ঝিলমিল মুখে হাবভাব পরিবর্তন করে হেয়ালিপূর্ণভাবে বলল, ওই সুফিয়ান, ওরে কিন্তু আমার খুবই ভালো লাগে, কি সুন্দর ও, ওরে যদি নিজের করে পাইতাম। চুপ কর টুংটাং, এখন চল। কিন্তু কারণটা কি পরে বলবো। ফারদিনা ও ঝিলমিল রাতের আধারে সুফিয়ানের বাড়ি উপস্থিত হয়। বাড়ির উপর উঁচু একটা পাটের তলা, দেয়াল বাঁশ আর মাটির মিশ্রণ, সাদা খড় আর বাঁশের তৈরি। ভেতরে একমাত্র ঘর যেখানে সুফিয়ান থাকে। ছোট জানালা দিয়ে ধুলো আলো ঢোকে এবং ঘরের ভেতরে একপাশে কাঠের একটা ছোট্ট আলমারি, পাশে চৌকি, বারান্দা নেই, সরাসরি মাটির পাথরের সঙ্গে ঘর জুড়ে। ঘরটি শুধু স্লিপিং ম্যাট আর কয়েকটি জিনিসপত্র, সবাই যেন সাদামাটা, গ্রামীণ জীবন অনুযায়ী। ঘরের সামনে খুঁটির সাথে জ্বলছে মশাল। তার ঘরের ভেতর প্রবেশ করে। ঘরের চারপাশে লণ্ঠন জ্বলছে, টেবিলের ওপর মোমবাতি। তার আলো ধরে সুফিয়ান বসে বসে কিছু লিখছে। টেবিলের একপাশে কিছু বই। সুফিয়ান ফারদিনার উপস্থিতি টের পেয়ে কাঁধের উপর থেকে ঘুরে তাকালো। ফারদিনা ও ঝিলমিল চাওয়াচাই করলো। ঝিলমিল চলে যায় ঘর থেকে। সুফিয়ান দাঁড়িয়ে বলল, আপনি এই রাতে? তোমাকে দেখতে আসলাম। অসুবিধা হলো? না, কিন্তু এসেছেন কেন? তোমাকে দেখতে এসেছি, বলছি তো। সত্যি বলার মনের জন্য ভালো বলে সুফিয়ান চেয়ারে ফারদিনাকে বসতে বলে। সে বসে। টেবিলের উপর বই রেখে সে জিজ্ঞেস করলো, এগুলো কিসের বই? গল্প, প্রেমের গল্প। কিছুক্ষণ আগে একটা বই শেষ করলাম। গল্পের নায়িকা ছিল জ্যোৎস্না, যার রূপে নাকি রাতের অন্ধকার পরিষ্কারভাবে দেখা যেত। তোমার জীবনে জ্যোৎস্নার মতো কেউ এসেছে? পড়ে একদিন বলবো। ফারদিনা আবার ঘুরে ছোট্ট টেবিলটির দিকে দেখলো। কিছু সাদা পৃষ্ঠায় ধাতব নিব দিয়ে কিছু লেখা। পৃষ্ঠাটা ফারদিনার হাতে নিতেই সুফিয়ান টান দিয়ে নিজের কাছে নিয়ে নিল। কি লেখা? গল্প। তুমি লিখতেও পারো? চেষ্টা করি। কাল্পনিক? সুফিয়ান ভেবে বলল, বাস্তবতা নিয়ে লিখতে চাই। প্রেমের গল্প বোধহয় বলে মৃদু হাসে সুফিয়ান। কিছুক্ষণ নীরবতায় কাটল। ওদিকে ঝিলমিল পাহারা দিচ্ছে। ফারদিনা আগ বাড়িয়ে বলল, আজ আমি শিমুলতলায় আসতে বলেছিলাম, আসলে না কেন? আমি গেলে এখনই আপনি আসতেন। আমি গেলে এখানে আপনি আসতেন? তুমি খুব শেয়ানা, খুব ভালো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারো। সুফিয়ান কিছু বলবে ঠিক তখনই ঘরের বাইরে থেকে একটা শান্ত কণ্ঠস্বর ভেসে এলো। সুফিয়ান, ঘরে আছো? মজিদ মিয়ার গলা। সুফিয়ান বাইরে এলো। কি হয়েছে চাচা? গত কয়েকদিন ধরে শামসুলের দুধের পোলাটা পায় না। হুনসি গত বৃহস্পতিবার রাইতে 3 জন মিলে ঘুমাইছে। শামসুল ওর বউ আর 2 বাচ্চা পোলা পাঁচু। সকালে দেহে পাঁচু নাই। আচ্ছা, এই ছিল দ্য সাইলেন্ট ম্যানর পার্ট কত ছিল এটা? পার্ট 10। লেখিকা ডায়না ইমরোজ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, জান্নাত। আচ্ছা, গল্পে অনেক 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 বাধাবাধি গিয়েছে আজকে। প্রথমত আমার গলাটা খারাপ, আমি লম্বা করে পড়তে পারছি না।
দম আটকে আসছে। দ্বিতীয়ত লেখিকা প্রথম পার্টগুলো এত সুন্দরভাবে দাড়ি কমা ক্লোনগুলা দিছে, পড়তে একদম অসুবিধা হয় না এবং 100%ই শুদ্ধ লেখা ছিল। কিন্তু এই পার্টগুলো পড়তে এসে দাড়ি কমাতে একটু গ্যাপ পাইছি এবং লাইনগুলো খুব এলোমেলো ছিল, অস্পষ্ট ছিল। লাইনে কিছু শব্দর সাথে কিছু শব্দ আসলে মেলে নাই। কিছু মিলানোর চেষ্টা করছি, কিছু অমিল রেখেই পড়ছি। যাই হোক, আপনারা একটু মানিয়ে নেবেন। আশা করি লেখিকার যে ব্যস্ততা আছে সেই জন্য এরকম হয়েছে। পরবর্তী পার্টগুলো উনি সুন্দর মতো দিবে। আজকে আসছি, আল্লাহ হাফেজ।